আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউসে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ইসলামপন্থী দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট বা একেপি ২০০২ সালের নির্বাচনে বিজয়ী হয়ে প্রথমবারের মতো ক্ষমতায় আসে। এরপর এই সরকার প্রতিবেশীদের সাথে বিরোধ শূন্যে নামিয়ে আনার নীতি গ্রহণ করে। এই নীতি অনুসরণের মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করার অঙ্গীকার ব্যক্ত করে তুরস্ক সরকার। প্রায় এক যুগ পর এরদোয়ানের সেই জিরো প্রবলেম নীতি আবারও ফিরে আসছে মধ্যপ্রাচ্যে, তবে তা তুরস্কে নয়, সৌদি আরবে। বিস্তারিত থাকছে মোতালিব জামালের প্রতিবেদনে। আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তফা কামাল আতাতুর্কের নীতির অনুসারী সেনাবাহিনী প্রতিবেশীদের সাথে সম্পর্কের ক্ষেত্রে প্রায় সময়ই অস্ত্রের ভাষায় কথা বলার চেষ্টা করত। কিন্তু এরদোয়ান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাভুতোগলুর তত্ত্বাবধানে পরিচালিত নতুন নীতিতে তুরস্ক প্রতিবেশীদের সাথে জিরো প্রবলেম বা সব ধরনের সমস্যা শূন্যের কোঠায় নামিয়ে এনে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার উদ্যোগ নেয়। ২০১১ সালে তিউনিসিয়া থেকে ছড়িয়ে পড়া আরব বসন্ত নামের গণ আন্দোলনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সরকার বিরোধী বিক্ষোভকারীদের প্রতি এরদোয়ান সরকারের সমর্থন পরিস্থিতি পাল্টে দেয়। এর ফলে মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও সিরিয়া এই অঞ্চলের বিভিন্ন দেশের সরকারের সাথে তুরস্কের সম্পর্কের অবনতি ঘটে। আরব বসন্ত নামের গণ আন্দোলনের ঢেউয়ের মধ্যে মিশরে মুসলিম ব্রাদারহুডের সমর্থনপুষ্ট সরকার ক্ষমতায় আসে। প্রেসিডেন্ট হন মোহাম্মদ মুরসি। এতে আতঙ্কিত হয়ে পড়ে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ রাজা বাদশাহ শাসিত মধ্যপ্রাচ্যের দেশগুলো। তাদেরই যৌথ সহযোগিতায় মিশরে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন মোহাম্মদ মুরসি। পরে বিচারের নামে তাকে কারাগারে হত্যা করা হয়। প্রায় এক যুগ পর এরদোয়ানের সেই জিরো প্রবলেম নীতি আবার ফিরে আসছে মধ্যপ্রাচ্যে, তবে তা তুরস্কে নয়, সৌদি আরবে। ২০১৫ সালে সৌদি আরবের বাদশাহ হন মোহাম্মদ সালমান। ক্ষমতায় বসেই তিনি রাষ্ট্র ও সরকারের নীতি নির্ধারণের দায়িত্ব তুলে দেন তার প্রিয় পুত্র মোহাম্মদ বিন সালমান বা MBS-এর হাতে। ২০১৭ সালে তাকে ক্রাউন প্রিন্স বা যুবরাজ পদে অধিষ্ঠিত করেন বাদশাহ। এতে করে দেশের শাসনভার কার্যত পুরোটাই চলে যায় MBS-এর হাতে। এরপর থেকেই আঞ্চলিক বিভিন্ন রাজনৈতিক শক্তির সঙ্গে সৌদি আরবের বিরোধ বাড়তে শুরু করে। বাদশাহ সালমানের শাসনের প্রথম কয়েক মাসের মধ্যেই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির সাথে একটি চুক্তিতে উপনীত হয় পশ্চিমা বিশ্ব। অন্যদিকে প্রায় এই সময়েই ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠী রাজধানী সানায় নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার পর এডেন দখলের দিকে নজর দেয়। এই পরিস্থিতিতে সৌদি সরকার ইয়েমেনে ইরানের প্রভাব বিস্তার ঠেকাতে ও হুথি বিদ্রোহীদের দমনে আঞ্চলিক সামরিক জোট গঠন এবং ইয়েমেন আক্রমণ করে। সৌদি নেতৃত্বাধীন জোটের এই আক্রমণের লক্ষ্য ছিল দেশটির ক্ষমতাচ্যুত সরকারকে পুনর্বহাল করা। কিন্তু ইরানও পাল্টা ব্যবস্থা নেয়। তারা হুথি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা বাড়াতে সার্বিক সহযোগিতা দিতে থাকে। ফলে হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তেল স্থাপনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হওয়ায় দেশটির প্রধানমন্ত্রী সাদ হারিরির উপর ক্ষুব্ধ ছিলেন যুবরাজ বিন সালমান। তিনি সাদ হারিরিকে রিয়াদে ডেকে এনে কয়েকদিন আটকে রেখে তার উপর নির্যাতন চালান। এমনকি জোর করে তার পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়ারও অভিযোগ ওঠে। ইসলামপন্থীদের আন্দোলনের সমর্থন দেয়া সহ কয়েকটি কারণে মধ্যপ্রাচ্যের আর এক ছোট্ট কিন্তু প্রভাবশালী দেশ
কাতারের উপরও ক্ষুব্ধ ছিলেন বিন সালমান। এ কারণে 2017 সালে দেশটির উপর অবরোধ আরোপ করে সৌদি আরবের নেতৃত্বাধীন উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি। কিন্তু 3.5 বছরেও কাতারকে কাবু করতে না পেরে শেষ পর্যন্ত 2021 সালে কাতারের উপর থেকে অবরোধ তুলে নিতে বাধ্য হয় জিসিসি। এর পরের বছর 2018 সালে সৌদি রাজ পরিবারের তুরস্ক প্রবাসী সমালোচক ও সাংবাদিক জামাল খাশোগিকে ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে ডেকে নিয়ে খুন করা হয়। যুবরাজ বিন সালমানের নির্দেশেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ ওঠে। এই বিষয় নিয়ে তুরস্কের সাথে সৌদির সম্পর্কের অবনতি ঘটে। বিন সালমানের আগ্রাসী নীতির কারণে প্রতিবেশী সহ আঞ্চলিক বিভিন্ন দেশের সাথে সৌদি আরবের সম্পর্কের অবনতি ঘটতে থাকে। কিন্তু 2019 সালের সেপ্টেম্বরে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর তেল উত্তোলন স্থাপনায় হুথি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ব্যাপক ক্ষতির মুখে পড়ে সৌদি আরব। এর ফলে প্রতিবেশীদের সাথে বিন সালমানের আগ্রাসী আচরণ হঠাৎ করেই থেমে যায়, কারণ এই হামলার পর আরামকোর তেল উৎপাদন বন্ধ হয়ে যায়। এর প্রভাবে কয়েক সপ্তাহের জন্য বিশ্বের দৈনিক মোট তেল উৎপাদনের পরিমাণ 5% কমে যায়। সৌদি আরবের দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও বিন সালমানের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। বিন সালমান আশা করেছিলেন যে সৌদি তেল স্থাপনায় হামলার পর ইরান ও তার হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে এগিয়ে আসবেন ট্রাম্প। কিন্তু তিনি এ ব্যাপারে কোনো আগ্রহ না দেখানোয় চরম হতাশ হন বিন সালমান সহ পুরো সৌদি প্রশাসন। 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন জো বাইডেন। তিনি ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি কমানোর ঘোষণা দেন। এর পরপরই কোভিড-19 মহামারীর সংক্রমণ শুরু হয়। এই দুটি ঘটনা সৌদি নেতৃত্বকে তাদের পেশিশক্তির কূটনীতি অনুসরণ করার বিষয়টিকে নতুন করে ভাবতে শুরু করে। এই পররাষ্ট্র নীতি কোনোই ফল বয়ে আনেনি, বরং সব দিকে কেবল ক্ষতির মাত্রায় বাড়িয়েছে। এমনকি মধ্যপ্রাচ্যে হাসির খোরাকে পরিণত হয়েছে বিন সালমানের নেতৃত্বাধীন সৌদি আরব। আর এরপরই আধুনিক মধ্যপ্রাচ্যের ইতিহাসে ইউটার্ন নিতে শুরু করে। নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নেন সৌদি আরবের ডিফ্যাক্টো শাসক মোহাম্মদ বিন সালমান। বিন সালমান সৌদি আরবের অর্থনীতিকে তেল নির্ভরতা থেকে বের করে আনতে ও আর্থসামাজিক ক্ষেত্রে সংস্কার করতে ভিশন 2030 নামে একটি মেগা প্রকল্প গ্রহণ করেছেন 2016 সালে। এজন্য তিনি প্রযুক্তি খাতের উপর বেশি গুরুত্ব দিয়েছেন, দেশকে নতুন সিলিকন ভ্যালি হিসেবে গড়ে তোলার জন্য। এজন্য রিয়াদ ও জেদ্দার কয়েকটি অঞ্চলকে বেছে নেওয়া হয়েছে এসব প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্র হিসেবে। এসব প্রকল্প বাস্তবায়নে অর্থ সরবরাহ করা হবে দেশটির বৃহত্তম সরকারি তহবিল হিসেবে পরিচিত দ্য পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড থেকে। এই ফান্ডের 168টি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে, যেগুলোর মোট সম্পদের পরিমাণ 1.25 ট্রিলিয়ন মার্কিন ডলার। বিশ্লেষক অধ্যাপক অ্যান্ড্রু হ্যামন্ডের মতে, বর্তমানে সৌদি আরবের সবচেয়ে বড় অসুবিধাটি হচ্ছে প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সাথে বিরাজমান রাজনৈতিক সমস্যা। ইয়েমেনের হুথি বিদ্রোহী ও ইরানের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য চুক্তি হলেও তা কতদিন স্থায়ী হবে তার কোনো নিশ্চয়তা নেই। এছাড়া গাজায় চলমান যুদ্ধ এবং ইসরায়েল ফিলিস্তিন শান্তি উদ্যোগে সৌদি আরবের প্রকৃত ভূমিকা কী তা এখনও স্পষ্ট নয়। ইয়েমেনে গত প্রায় 8 বছরের যুদ্ধের কারণে আন্তর্জাতিক অঙ্গনে সৌদি আরবের ইমেজ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় ইয়েমেনের নারী ও শিশুসহ হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। একই সাথে দেশটিতে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছিল। জাতিসংঘ ইয়েমেনের পরিস্থিতিকে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে আখ্যা দেয়।
এই যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কেনার ক্ষেত্রেও সীমিত হয়ে পড়েছে। মোট কথা, ইয়েমেন যুদ্ধে অর্থনৈতিক সহ সব দিক থেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি আরব। সে কারণেই নানামুখী চাপে পড়ে শেষ পর্যন্ত হুথি বিদ্রোহীদের সাথে শান্তি চুক্তি করতে বাধ্য হয় সৌদি সরকার। ইরানের সাথেও দীর্ঘদিনের বৈরিতা অবসানে চীনের মধ্যস্থতায় সম্পর্ক উন্নয়নের চুক্তির পথে হেঁটেছেন মোহাম্মদ বিন সালমান। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ঘটানোর জন্য দেশটিতে যে ব্যাপক সশস্ত্র বিদ্রোহ সংঘটিত হয়েছিল, তাতে যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবও বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সার্বিক সহযোগিতা দিয়েছে। কিন্তু রাশিয়ার সামরিক সহযোগিতায় শেষ পর্যন্ত বাশার আল আসাদ ক্ষমতায় টিকে যাওয়ায় এখন পরিস্থিতি বিবেচনায় তার সাথেও সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন বিন সালমান। তার এই উদ্যোগের অংশ হিসেবে প্রেসিডেন্ট বাশার আল আসাদ দীর্ঘদিন পর সৌদি আরবে অনুষ্ঠিত আরব লীগের শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন। বিন সালমান নিজেকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে যে আগ্রাসী পররাষ্ট্রনীতি নিয়ে মাঠে নেমেছিলেন, তা পদে পদে হোঁচট খেয়েছে। সে কারণেই তিনি এখন সেই পথ থেকে সরে এসে প্রতিবেশীদের সাথে জিরো প্রবলেম বা সমস্যাবিহীন সম্পর্কের নীতি অনুসরণের পথে হাঁটছেন। আবার সংঘাতের পথে হাঁটলে সৌদি আরব নিজেই নানামুখী সমস্যার কবলে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।